সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যদি চ্যানেলটা ভালো লাগে, সাবস্ক্রাইব করার মতো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রসঙ্গ হচ্ছে ভারত এবং পাকিস্তান আর কাশ্মীরের সর্বশেষ আপডেট। আজকে যেই কারণে এই ভিডিওটা করা হচ্ছে, এটা হচ্ছে আপনার একদম লাস্ট আপডেটিং ভারতের যুদ্ধ প্রিপারেশন নিয়ে। আপনার খবরের সূত্র হচ্ছে হিন্দুস্তান টাইমস পত্রিকার। আপনার ভারতীয় সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত একটা স্টেটমেন্ট দিয়েছেন এই কাশ্মীর পরিস্থিতি নিয়ে, যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের নানান ধরনের আয়োজন আছে। আপনারা জানেন যে পাকিস্তান, চীন তারা আকাশসীমা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তো ভারত আসলে কি করছে এটা সম্পর্কে অনেকেরই মানে কি বলে কিউরিসিটি আছে। তো ভারতের যে এই সেনাবাহিনী প্রধান তিনি জানিয়েছেন যে ভারত তাদের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় মানে যে অঞ্চলটা জম্মু কাশ্মীর ও ইন্দো তিব্বত যে সীমান্তগুলো আছে সেইখানে তারা তাদের একটা স্পেশাল বাহিনী, সেনাবাহিনী থেকে একটা স্পেশাল ফোর্স গঠন করা হচ্ছে, যেটাকে তারা নাম করেছেন আইবিজি, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপস। মানে এই বাহিনীটা হচ্ছে আপনার খুবই স্পেশাল একটা ফোর্স। তারা যেই ধরনের সুবিধাগুলো পাবে আমি সেগুলো বলছি। এর পাশাপাশি তারা তাদের পুরনো একটা কি বলে যে একটা স্পেশাল ফোর্স ছিল, যেটা বেসিক্যালি 1962 সালে গঠন করা হয়েছিল। সেটার নাম হচ্ছে আপনার নবম কর্পস। তো নবম কর্পসটা আপনার বেসিক্যালি হরিয়ানার চান্দি মন্দির ভিত্তিক যে পশ্চিমাঞ্চল এরিয়া আছে সেইখানের আপনার সেনাবাহিনী কমান্ডের একটা অংশ, তাদেরকে নবম কর্পস বলা হয়। এই নবম কর্পসে ভারতের সেনাবাহিনীর সবচেয়ে জোয়ান যে ছেলেরা আছে বা চৌকস বা যারা সাহসী বীর আছে তারা বেসিক্যালি এই গ্রুপটাতে কাজ করে। তো নতুন করে কেন আইবিজি গঠন করার সিদ্ধান্ত নিচ্ছে ভারত? আপনারা জানেন যে এই যুদ্ধটা আপনার পাকিস্তানের যে রেলমন্ত্রী আছেন রশিদ, মনে হয় ওনার নাম কামাল রশিদ, তিনি আপনার গত মাসে একটা স্টেটমেন্টে বলেছিলেন যে নভেম্বর এবং ডিসেম্বরের দিকে পাক ভারত যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভারত পাকিস্তান দুইটা দেশই পরাশক্তি দেশ, আপনার হচ্ছে যে পারমাণবিকভাবে সমৃদ্ধ দেশ। তো ইমরান খানের একটা বক্তব্য গতকালকে আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে এই মুহূর্তে পাকিস্তান পারমাণবিক বোমা ইউজ করবে না। তো অনেকে আছেন আমাদের ভিউয়ার্সদের মধ্যে অতি উৎসাহী, তারা চাচ্ছেন যে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক বোমা লাগালাগি হোক, আপনি আমি দুবাই বৈশা, সৌদি বৈশা বা কোরিয়া বৈশা আমরা এটার মজা নেব। কিন্তু বিষয়টা এরকম না। পারমাণবিক বোমা যদি আপনার নিক্ষেপণ করা হয় সেটার একটা ইফেক্ট এই দেশগুলোর সাথে যে দেশগুলো আছে, কারণ পারমাণবিক বোমাটা তো হচ্ছে আপনার বোঝেন তো, পারমাণবিক বোমাটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায়, এটা নানান ধরনের ইন্টিগ্রেশন থাকে এটার মধ্যে। তো এই পারমাণবিক বোমার রিয়েক্টটা বাংলাদেশকেও পাবে, মিয়ানমারকেও পাবে, আসামকেও, অন্যান্য যেই দেশগুলো আছে লাগোয়া দেশগুলো তারাও পেয়ে যাবে। তো এখন এই কারণে আপনার হয়তো সীমান্তে ব্যাটল যুদ্ধ হবে। এখন এই ব্যাটল যুদ্ধটার মধ্যে বা পদাতিক বাহিনীর যুদ্ধ বা আকাশ বাহিনীর যুদ্ধ যেটাই হোক, সেই ক্ষেত্রে ভারত এখন মনে করছে যে তারাও তাদের একটা স্পেশাল বাহিনী গঠন করছে, আইবিজি যেই গ্রুপটা। কারণ পাকিস্তান সেনাবাহিনী, লস্কর-ই তৈয়বা বেশ কয়েকটা সংগঠন মিলে আপনার একটা স্পেশাল ফোর্স ক্রিয়েট করেছিল, যেটার খবর আমার লাস্ট ভিডিওটাতে আছে, না দেখলে দেখে নেবেন। যে বর্তমানে আপনার ভারতের বিভিন্ন সীমান্তে তারা আছে। ইভেন আপনার যে কি বলে যে সাউথ ইন্ডিয়ার একটা অংশে লস্কর-ই তৈয়বার 6 জন সৈন্য অলরেডি ঢুকেছে, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর দাবি। তাদের জন্য চিরুনি অভিযান চালাচ্ছে। ইভেন আপনার ভারত পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ হয়েছে, ছোট ছোট খণ্ড যুদ্ধের মতোই হয়েছে, সেখানে প্রায় দুই দেশেরই প্রায় 10-15 জন জওয়ান মারা গিয়েছে। তো যুদ্ধের পরিস্থিতিটা যত আপনার মানে সামনের দিকে আসছে, সেই কারণে ভারতের এই আইবিজি গঠন। এখন এই আইবিজিটা বেসিক্যালি কি? আইবিজিটা বললাম না যে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপস, তারা হচ্ছে আপনার ভারতের এই যে বাহিনীটা গঠন করবে, বিপিন রাওয়াত বলেছেন আপনার এখানে প্রতিটা টিমে 20 থেকে 25 জন বা 30 জনের মতন আপনার নওজওয়ান থাকবে, যারা আপনার প্রযুক্তিগত বিদ্যা, সামরিক ট্রেনিং, তারপর হচ্ছে স্পেশাল যে অ্যাক্টিভিটিস সব কিছু যারা খুবই আয়ত্ত করা থাকবে। আর এই প্রতিটা ইউনিটের নেতৃত্বে দিবেন আপনার হচ্ছে একজন মেজর জেনারেল বেসধারী র্যাঙ্কের যিনি কর্মকর্তা আছেন তার আন্ডারে থাকবে। আর টোটালি আইবিজির দায়িত্বে থাকবেন যার সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত নিজে। আর তাদেরকে আপনার সব ধরনের সুবিধা ভারত সরকার থেকে দেওয়া হবে। তো টোটাল এখানে আপনার তারা যেই বাহিনীটা গঠন করবে তাদের আপাতত আপনার 25 থেকে 30 জন জওয়ানের ভিত্তিতে প্রত্যেকটা ইউনিট আপনার মনে হয় 15 থেকে 20টি ইউনিট গঠন করবে, এই মুহূর্তে করা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে তাদের আরও কিছু স্পেশাল ফোর্স আছে ভারতের। আপনারা যারা হলিউডের ছবি দেখেন, বলিউডের ছবি দেখেন, আমরা দেখি যে প্রতিটা দেশেরই কিছু স্পেশাল ফোর্স থাকে যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে বা তথ্য আদান প্রদান, ইনফরমেশন, শত্রু দেশ থেকে সবকিছু বের করা বা সেখান থেকে সবকিছু জানার জন্য যে স্পেশাল ফোর্সটা থাকে, এরকম কিছু ফোর্স ভারতেরও আছে। তো তাদের নামগুলো আমি আপনাদের বলছি।
ভারতের বাকি যে স্পেশাল ফোর্সগুলো আছে তাদের বিভিন্ন ধরনের নাম আছে। একটা গ্রুপের নাম হচ্ছে আপনার ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাট মানে হচ্ছে যারা স্পেশাল ট্রেনিংধারী হয়, আমরা ছবিতে দেখেছি কালো ড্রেস পরে থাকে। আরেকটা নাম হচ্ছে স্করপিয়ন, আরেকটা নাম হচ্ছে স্ট্রাইকিং লায়ন ডিভিশন, আরেকটা হচ্ছে আর্টিলারি ডিভিশন। তো আর্টিলারি যে ডিভিশনটা আছে সেইখানে আপনার এই আর্টিলারি ডিভিশনটাতে আপনার আজ থেকে প্রায় মনে হয় বেশ কয়েক বছর আগে এটা গঠন করা হয়, যেখানে টোটাল সৈন্যদের সংখ্যা হচ্ছে 30,000 ঊর্ধ্ব, স্পেশাল সবাই। তো তাদেরকে আবার নতুন করে পুনর্গঠন করা হবে, এটা বিপিন রাওয়াতের বক্তব্য, যেহেতু পাক ভারত সীমান্তে যুদ্ধের একটা পরিস্থিতি অবস্থা আছে। তো এই 4টা ডিভিশন প্লাস আইবিজি, টোটাল 5টা ডিভিশন ভারত এই মুহূর্তে টোটালি আপনার প্রিপেয়ার করছে যুদ্ধের জন্য। তো এই পরিস্থিতি থেকে যতটুকু বোঝা যাচ্ছে, আমার ব্যক্তিগত যতটুকু পর্যালোচনা বা আমি যতটুকু মনে করি যে পাক ভারত সীমান্তে যুদ্ধটাকে আসলে হবে। ইতিমধ্যে যদিও ছোট ছোট আপনার অকারেন্সগুলো ঘটছে, বেশ কয়েকজন মারা গিয়েছে দুই দেশেরই সেনারা। তো ফাইনালি কি আসলে যুদ্ধটা হবে কিনা, আমি বিশ্বাস করি ফাইনালি যুদ্ধ হবে না। ইভেন আপনার পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন সাহেবকে ফোন করেছিলেন যে কাশ্মীর ব্যাপারে আমরা আসলে বাংলাদেশ অবস্থান কি। তো কাশ্মীরের ব্যাপারে আমাদের মোমেন সাহেব যেটা জানিয়েছেন, বিষয়টা সূত্রটা হচ্ছে প্রথম আলোর। তো সেখানে তিনি বলেছেন যে কাশ্মীরের সাথে পাকিস্তানের যে সমস্যাটা, বেসিক্যালি কাশ্মীরের বর্তমান সমস্যাটা হচ্ছে আপনার ভারতের আভ্যন্তরীণ বিষয়, তারপর পাকিস্তান যেহেতু এটার সাথে রিলেটেড আছে, সো এটা নিয়ে বাংলাদেশ চেষ্টা করবে যাতে বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা হয়। আপনারা জানেন যে বিষয়টা জাতিসংঘেও এসেছিল, কিন্তু জাতিসংঘেও সেখানে বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যেটা সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা খুব প্রকাশ করেছেন যে জাতিসংঘ এই সমস্যাটা সমাধানের জন্য কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে না। ইভেন দুবাই, বাহরাইন, আরও নানান যে আরব দেশগুলো আছে তারা ভারতের পক্ষে সাপোর্টিং দিয়েছে। তো সেটাতেও পাকিস্তান প্রধানমন্ত্রী যিনি আছেন ইমরান খান মন খারাপ করে একবার বলেছিলেন যে মুসলিম রাষ্ট্ররা খুব বেইমান বা স্বার্থপর টাইপের। তো এই হচ্ছে আপনার বর্তমান টোটাল সিচুয়েশন। আর ভারতের যে সীমান্তগুলোতে আপনার মানে একটু হুমকির মুখে আছে পাকিস্তানের সাথে, সেই সীমান্তগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো ভারতের জন্য আপনারা জানেন যে চীন এবং ভারত পাশাপাশি দেশ হওয়ায় তাদের মধ্যে সীমান্তবর্তী কিছু জায়গা আছে। আর যেহেতু চীন আপনার পাকিস্তানের সাথে জোট গড়ার পরিকল্পনা অলরেডি করে ফেলেছে, তো সেই কারণে ভারতের ওই সব সীমান্ত, যেমন ইন্দো চীন সীমান্ত, ইন্দো তিব্বত সীমান্ত, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের পানাগড় সীমান্ত, এই যে সীমান্তগুলো সেগুলোকে ভারত ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসাবে আপনার ভারতীয় সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত দেখছেন। তো তিনি বলেছেন যে আপনার শিলিগুড়ি ভিত্তিক আপনার যেই 33 কর্পস আছে, যেটা শিলিগুড়ি ভিত্তিক আপনার সেনাবাহিনীর একটা অংশ, 33 কর্পস বলা হয়। আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের পানাগড় ভিত্তিক মাউন্টেন স্ট্রাইক কর্পস, আরেকটা হচ্ছে আপনার ইন্দো চীন সীমান্তে একমাত্র যেটা আপনার হচ্ছে যে ব্রহ্মাস্ত্র কর্পস। এই ধরনের যে কর্পসগুলো আছে তাদেরকেও আপনার আইবিজিতে ইনক্লুড করা হবে। মানে আইবিজি যে টিমটা গঠন করছে ভারত সরকার, সেটাকে অতি আধুনিক এবং কি তারা যথেষ্ট সর্বশক্তিশালী আর অপ্রতিরোধ্য জওয়ানদের যারা করতে চাচ্ছেন। যে কর্পসগুলো আছে আমি আগেই বলেছি, এগুলো আপনার 1962 সালের দিকে প্রায় 30,000 সেনা নিয়ে আপনার গড়া হয়েছিল। তো সেইখান থেকে আপনার এখন এগুলোকে নানান ডিভিশনে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে এই কর্পসের সদস্যরা এই মুহূর্তে আপনার পাহারায় কিন্তু রয়েছেন। তো সেইখান থেকে এগুলোকে আরেকটু আধুনিকায়ন করে ভারত সরকারের চিন্তাভাবনা যে আপনার এই পাক ভারত সীমান্ত বা ইন্দো তিব্বত সীমান্ত বা ইন্দো চীন সীমান্ত, ওই অঞ্চলগুলোতে তাদের এই আইবিজি সেনারা সারাক্ষণ পাহারায় থাকবে, যাতে যে কোনো ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতের জওয়ানরা রেডি থাকে। তো আমি জানি না যে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান আবার কি বলবে। তো তিনি দাবি করেছেন বা ভারতের অনেক অন্যান্য নেতারাও দাবি করেছেন যদি যুদ্ধ হয় পাকিস্তানের আসলে অস্তিত্বই থাকবে না। বা আমি অনেক ভারতীয় ভাইরা দেখি যারা আমার এখানে কমেন্ট করেন, তারা বলেন যে আসতে দাও পাকিস্তানকে। তো এই ধরনের মেন্টালিটি বস যদি আমার আপনার ভিতর থাকে, যুদ্ধ কখনোই কোনো কিছুর সমাধান না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যুদ্ধ হইলে মোদি সাহেবেরও কিছু হবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও সরাসরি কিছু হবে না। হবে কার? এই অঞ্চলগুলোতে থাকা আমার আপনার পরিবারের মানুষ, আমার আপনার পরিবারের সদস্য, সাধারণ হিন্দু, সাধারণ মুসলিম, সাধারণ কিছু নওজোয়ান মারা যাবে। সেনাবাহিনী পাকিস্তানের হোক ভারতের হোক, সেনাবাহিনীতে আমরা গরিব ফ্যামিলির মানুষগুলোই চাকরি করে, তারাই আসলে মরবে। যারা প্রধান কর্মকর্তা তাদের কিছু হবে না। তো ভিউয়ার্স লিস্টে থাকা বা সাবস্ক্রাইব লিস্টে থাকা অসংখ্য ভাইরা আছেন যারা কেউ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছেন মনে মনে, আর কেউ আছেন ভারতের পক্ষে।
তো ভারত বা পাকিস্তান যেটি হোক, দোনো দেশের মধ্যে যুদ্ধ কখনোই, আমি আবারও বলি, আমি যুদ্ধের পক্ষে না। কারণ হচ্ছে যুদ্ধেতে যে সেনাগুলো মারা যাবে, একটু আগে বলেছি, আবারও বলছি, যে তারা কিন্তু আমার আপনার বা সাধারণ ফ্যামিলির সদস্য। সামান্য বেতনের জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য তারা সেনাবাহিনীতে জয়েন করেছেন। তো সেই কারণে আপনার যখন এই পরিস্থিতিগুলো আসবে, তারাই মারা যাবে, তাদের ফ্যামিলি মরবে, একটা বীরত্ব মেডেল দিবে, হ্যাঁ, তারপর 20-30 লাখ টাকার একটা চেক দিবে, তারপর শেষ। তারপরে এই ভারত পাকিস্তানের যুদ্ধ সারা জীবন চলবে চলবে চলতে থাকবেই। তো এগুলোর আসলে সুন্দরভাবে বসে আমার মনে হয় যে সমাধানটা আসলে করা উচিত। তো দেখা যাক কি হয়, বাট আমি দোয়া করি আল্লাহ যাতে ভারত পাকিস্তানের এই সিচুয়েশনটাকে, কাশ্মীরের এই সিচুয়েশনটাকে শান্ত করে আলাপ আলোচনার মাধ্যমে যাতে এটা সুন্দরভাবে একটা সমাধান হয়, এই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তো সমালোচক যারা আছেন, সমালোচনা তো করবেনই, কমেন্ট বক্স খোলা আছে, তবে বস একটু গালিটালি দিয়েন না, গরিব মানুষ তো, মানে হয় কি, গরিবদেরকে, গরিবের বউ যেমন সবার ভাবি, গরিবরা সবাই গালি দেয়। তো গালিটা আসলে আপনার কি বলে, যে ব্যবহার, বংশ, আমলনামা সব কিছুর উপরেই আসলে সমস্যা, আপনাকে একটু আইডেন্টিফাই করে আলাদা নেগেটিভ জায়গায়। তো যাই হোক, ভালোবাসা রইল, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নয়তো দেখতে থাকুন, কোন এক সময় ইনশাল্লাহ ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।